স্যার বর্তমানে খুব পরিচিত একটি স্বাস্থ্য সমস্যার নাম হচ্ছে নিউরোলজিক্যাল যে সমস্যাটি, এই সমস্যাটি মূলত আসলে কেন হয়? ধন্যবাদ। আসলে নিউরোলজিক্যাল সমস্যা আসলে বলতে আমরা কি বুঝি, যেমন আমরা আমাদের স্পাইন থেকে শুরু করে আমাদের ব্রেন এবং ব্রেনের একটা কন্টিনিউশনই হলো স্পাইন। এই স্পাইন বা যেটাকে আমরা মেরুদণ্ড বলি, এই মেরুদণ্ডের থেকে আমাদের নার্ভগুলো সারা শরীরে ছড়িয়ে পড়েছে। যেমন ইলেকট্রিক্যাল একটা সিস্টেম আছে, যেমন এই রুমে যদি আমরা চিন্তা করি সুইচ থেকে নার্ভ মানে তারগুলা যে আমাদের এই লাইট জ্বলছে, ওই ফ্যান চলছে, ঠিক এরকম আমরা যে কথা বলছি, আমরা যে হাত নাড়াচ্ছি, প্রত্যেকটাই আমাদের নার্ভের ফাংশনের মাধ্যমে হয়। এই টোটাল যে একটা সিস্টেম, সেটাকে আমরা নিউরোলজি বলি। তো এই নিউরোলজিক্যাল কিছু সমস্যায় আমরা বিভিন্ন সময় আক্রান্ত হই। যেমন দেখবেন যে একজন স্ট্রোক করলো, প্যারালাইজড হয়ে গেল, এটা একটা নিউরোলজিক্যাল সমস্যা। একজনের হয়তো হঠাৎ করে মুখ বাঁকা হয়ে গেল, আমরা এটাকে বলি ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস বা বেলস পলসি, একটা নিউরোলজিক্যাল সমস্যা। একজনের হয়তো ব্রেনে শিশু জন্মের সময় ব্রেনে আঘাত হলো বা বার্থ অ্যাসপেক্সিয়া আমরা বলি, জন্মের সময় তার ব্রেনের কোনো অংশে অক্সিজেন সাপ্লাই কম হলো, সেক্ষেত্রে আমরা সেরেব্রাল পালসি বলি, এক ধরনের নিউরোলজিক্যাল সমস্যা। দেখবেন যে পার্কিনসন ডিজিজ নামে একটা ডিজিজ আছে, যেটাতে ব্রেনে এক ধরনের কেমিক্যাল সিক্রেশন হয় আমাদের, সেটা কমে যায়, তখন এটাকে আমরা পার্কিনসন বলি। ডোপামিন সিক্রেশনটা কমে যায়, তখন রোগীর হাত পা ট্রিমর হয়, কাঁপে, হাঁটতে গেলে কষ্ট হয়। এরকম অনেক ধরনের নিউরোলজিক্যাল সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে, এবং সেইটা সমাধানে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। স্যার, আপনি পার্কিনসনের কথা বলছিলেন। স্ট্রোক, পার্কিনসন, সেরিব্রাল পালসি বা স্পাইনাল কর্ড ইনজুরিতে ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আসলে গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক কোশ্চেন। আসলে আমরা যেটা বলছিলাম কিছুক্ষণ আগেই, যেমন ধরেন একজনের স্ট্রোক হলো, স্ট্রোকটা মূলত কী? স্ট্রোক আমাদের ব্রেনে যে রক্তনালীগুলো রয়েছে সেখানে রক্ত চলাচলে ব্যাহত হয়, এরকম হলে আমরা স্ট্রোক বলি। ইসকেমিক স্ট্রোক, অনেক সময় রক্তনালী ছিঁড়ে যে সেখানে রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে আমরা বলি হিমোরেজিক স্ট্রোক। দুইটার ফলে ব্রেনের যে কিছু সেল ক্ষতিগ্রস্ত হলো বা ড্যামেজ হলো, এই ড্যামেজ হওয়ার কারণে যে আক্রান্ত এরিয়া, তার অপোজিট সাইডের হাত পায়ের শক্তি কমে যায়, প্যারালাইজড হয়ে যায় বা হাত পায়ের পক্ষাঘাতগ্রস্ততা তৈরি হয়। এখন এই যে ধরেন তার এক সাইডের হাত পায়ের শক্তি কমে গেল, সে কথা বলতে পারে না, ঢোক গিলতে পারে না, কষ্ট হয়, তার যে প্রস্রাব পায়খানায় কন্ট্রোল নেই, এই যে টোটাল একটা সিস্টেমের নিয়ন্ত্রণ হারিয়ে গেল, এটাকে যদি আমরা আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে চাই, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে চাই, সেক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ ট্রিটমেন্টের কথা আমরা বলি। একটা হলো তার অ্যাকিউট মেডিকেল ট্রিটমেন্ট, আর পাশাপাশি তার রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট, যেটা পুনর্বাসন চিকিৎসা আমরা বলি। যেমন ধরেন যে একজনের একটা সুন্দর বাড়ি ছিল, একটা হঠাৎ সুনামির মতো বিষয় হলো বা একটা ভূমিকম্পের মতো ঘটনা ঘটলো এবং বাড়িটা ধসে গেল, ভেঙে গেল। এখন এই বিল্ডিংটাকে যদি আমরা আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে চাই, আগের মতো করতে চাই, এইটাকে আমরা বলি রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন। তো এই পুনর্বাসনটা যখন ফিজিক্যাল পুনর্বাসন হয়, তখন এটাকে আমরা মানে নিউরোলজিক্যাল রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন চিকিৎসা বলে থাকি। তো এই ক্ষেত্রে ফিজিওথেরাপির রোল আসলে খুবই অনস্বীকার্য, এবং এই ক্ষেত্রে আমরা তার মাসেল পাওয়ারগুলো বাড়ানো, তাকে গেট ট্রেনিংয়ের মাধ্যমে তার হাঁটাটা শেখানো, তার স্বাভাবিক অ্যাক্টিভিটিতে ফিরে নিয়ে যাওয়ার জন্য তার যে স্মুথ যে ফাইন ওয়ার্কগুলো রয়েছে সেগুলোকে আবার শেখানো। তো এই যে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট, আপনি যেমনটি বলছিলেন স্ট্রোক বা আমরা সেরিব্রাল পালসির কথা বলছি, সেরিব্রাল পালসিটাও একটা নিউরোলজিক্যাল প্রবলেম। এটা ব্রেনে যদি আমাদের একটা সেরেব্রাম নামে একটা জায়গা আছে, সেখানে কোনো কারণে আমাদের যদি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আমরা সেই এরিয়ার ফাংশনটাকে হারিয়ে ফেলি, তখন আমরা সেরিব্রাল পালসি বলি। শিশুদের ক্ষেত্রে আমরা বেশি পেয়ে থাকি। শিশুরা যখন জন্মের সময় তাদের বার্থ অ্যাসপেক্সিয়া হয় বা ব্রেন কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, ব্লাড সার্কুলেশন কম হয়, তখন এই সমস্যাটা তৈরি হয়। এছাড়া স্পাইনাল কর্ড ইনজুরির কথা আপনি বলেন, খুব কমন একটা ইস্যু আমাদের সমাজে, বিশেষ করে বাংলাদেশে প্রতিনিয়ত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং সেটার সংখ্যা আনলিমিটেড। আমরা রাস্তায় প্রতিনিয়ত দেখি যে গাড়ি অ্যাক্সিডেন্ট, এটা খুব কমন। এছাড়া ফল ফ্রম হাইট থাকে, অনেকে ওয়ার্কার থাকে যারা কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত, ওপর থেকে পড়ে গেছে। আমরা গ্রাম অঞ্চলে দেখতে পাই নারিকেল নামানোর জন্য উপরে গাছে ওঠে, সেখান থেকে পড়ে যায়। তো এই যে বিভিন্ন ইনজুরি থেকে আমাদের স্পাইনাল কর্ড ইনজুরিটা খুব কমন। তো এই ক্ষেত্রে তার আক্রান্ত এরিয়া থেকে, যেমন তার যদি ঘাড়ের অংশে যদি কারো স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে সেখানে ভেঙে যায় বা কম্প্রেশন ফ্র্যাকচার হয়, সেক্ষেত্রে চার হাত পা প্যারালাইজড হয়ে যেতে পারে। আবার অনেকের দেখা যায় যে কোমরের অংশে ফ্র্যাকচার হয়েছে বা কম্প্রেশন হয়েছে, কোমর থেকে পায়ের অংশগুলো প্যারালাইজড হয়ে যায়, প্রস্রাব পায়খানা কন্ট্রোল থাকে না, এই ধরনের প্রবলেম। তো এই যে ওভারঅল যে সিচুয়েশান বা যে সমস্যাগুলো আপনি বললেন, প্রত্যেকটা ক্ষেত্রেই শুধু ওষুধে এটা থেকে রিকভার করা সম্ভব না। আবার অনেক সময় কিছু সার্জারিরও প্রয়োজন যেমন পড়ে, ঠিক তেমনই ওষুধ খাক, সার্জারি করুক, প্রত্যেকটা
প্রত্যেকটা ক্ষেত্রেই রোগীর ফিজিওথেরাপি লাগবেই। এখানে ম্যান্ডেটরি একটা ট্রিটমেন্ট। আমরা যদি ধরে নিই যে একটা কয়েন এর এক পাশের ট্রিটমেন্ট হলো মেডিসিন বা সার্জারি, অপোজিট পাশের ট্রিটমেন্ট হলো ফিজিওথেরাপি, বা দুইটা একসাথে নিলেই একটা রোগী পূর্ণাঙ্গ সুস্থতা পাবে। স্যার, তাহলে আপনার আলোচনা থেকে যেটি বোঝা গেল যে পুনর্বাসন যে চিকিৎসা বা ফিজিওথেরাপির যে ভূমিকা সেটি আসলে অনস্বীকার্য এবং এটি খুবই গুরুত্বপূর্ণ।